প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত আছি প্রেত চক্রের 122 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজকের এপিসোডটা গতকাল বৃহস্পতিবার বিকাল ঠিক 6:30টায় আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু সত্যি বলতে আমার গলার অবস্থা এতটাই খারাপ, আমি কালকে রেকর্ডিংটা করে উঠতে পারিনি। এখনো আমার গলা পুরোপুরি সুস্থ নয়, কিন্তু আমি তাও আমার 100% দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা পুরো ঘটনাটা শুনবে। আজকের এই এপিসোডে দুটি ঘটনা রেখেছি, দুটি ঘটনায় বেশ ভয়ের। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘটনাটা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন যারা আমাদের এই ঘটনাটা শুনছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো খুব সহজে তোমরা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা ভয়েস রেকর্ড করো ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারো। আজ আমি আর বেশি কথা বলতে পারছি না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ও দ্বিতীয় ঘটনা দুটোই পরপর শুনে নেওয়া যাক, তারপরে শেষের ইন্ট্রোতে আসবো। শুভদা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আমি তোমার প্রেত চক্রের একজন নিয়মিত শ্রোতা। ভুতুড়ে ঘটনাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। প্রথমেই বলে রাখি, আমি আমার নাম ঠিকানা দুই গোপন করছি কিছু কারণবশত। সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার জেঠু আর বাবা দুজনেই জুট মিলে কাজ করত, কিন্তু এর পাশাপাশি আমার জেঠু বাবাও তাদের কয়েকজন জেলে বন্ধুদের সাথে পুকুর ইজারায় নিয়ে সেখানে মাছ চাষ করত। প্রথমে তারা যে পুকুর বা জলা জায়গা ইজারায় নিত, ওই জায়গাটা সবাই মিলে পরিষ্কার করত, আর তা হয়ে গেলে হাটের থেকে নানান ধরনের মাছের চারা কিনে ওই পুকুরে ছাড়ে। তারপর সেই মাছগুলোর পরিচর্যা করে। এরপর যখন ওই মাছগুলো বড় হয়ে যায় তখন পুনরায় জাল টানা দিয়ে মাছগুলোকে ধরে আড়তে বিক্রি করা হয়। এই কাজে অনেক খাটনি। যখন মাছ ধরবার জন্য জাল টানা দেওয়া হয় ওই দিন অনেক ভোরে জাল টানতে হয়, না হলে আড়তে বিক্রি করা যাবে না। এছাড়া দেখাশোনা তো ছিলই, কিন্তু এই কাজে ভালো পয়সাও ছিল। আর বাবা ও জেঠু দুজনেরই মাছ ধরার খুব নেশা ছিল, তাই যে যে পুকুরগুলো ইজারায় নেওয়া ছিল ওই পুকুরগুলোতে মাঝে মাঝে হাত ছিপ নিয়ে দুজনেই বসে পড়ত। এটা কাজের বর্ণনা দিলাম, এবার আসল ঘটনাটা বলি। বাবা ও জেঠু তাদের বন্ধুরা মিলে একটা বেশ বড় পুকুর ইজারায় নেয়। পুকুরটা অনেক বড়, কিন্তু সেই তুলনায় ইজারার টাকার পরিমাণটা অনেকটাই কম। এরও একটা কারণ আছে। এই পুকুরটা থেকে কিছু দূরেই রয়েছে তাদের গ্রাম্য শ্মশান। মূলত এই কারণেই টাকার পরিমাণটা অনেকটাই কম। কিন্তু বাবারা দেখলো কাছাকাছি শ্মশান হওয়ার কারণে স্থানীয় লোকজন অনেক কম আসে এখানে। রাতের বেলা তো প্রায় আসে না বললেই চলে। ওই কারণে মাছ চুরি হবে না, আর পাহারা না দিলেও চলবে। তো তারা পুকুরটা ইজারায় নিয়ে নেয়। তারপরে পুকুরটা পরিষ্কার করা হলে ছোট চারা মাছ কিনে এনে পুকুরে ছেড়ে দেয়। এরপরে মাঝে মাঝে পুকুরে খাবার দেওয়া, পুকুরে জাল দিয়ে ঘেরা, পরিচর্যা করা, এইসব তো লেগেই আছে। এই পুকুরটা যখন ইজারায় নেয় তখন ছিল শীতকাল। তারপরে আবার একটা শীতকাল আসে। মাঝখানে কেটে গেছে প্রায় 1 বছর। ততদিনে মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো একদিন বাবা জেঠু সবাই মিলে ঠিক করলো ওই পুকুরের মাছগুলো তুলে বিক্রি করা হবে। বিয়ের মাস চলছে, তাই দামও বেশ ভালো পাওয়া যাবে। তো তারা সবাই মিলে কথা বলে একটা দিন ঠিক করলো। এবার যেদিন মাছ ধরতে যাওয়া হবে ওই দিন
জেঠু আর বাবা দুজনেই ভোর হবার অনেক আগেই উঠে পড়ে। এরপরে তারা উঠে রেডি হয়ে পুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমাদের বাড়িতেই জাল, মাছ জিয়ে রাখার জন্য বড় বড় দুটো হাঁড়ি, একটা ভ্যান গাড়ি সবকিছুই ছিল। বাবারা সবকিছু নিয়েই রওনা দেয়। প্রায় 10 থেকে 15 মিনিট ভ্যান চালিয়ে পুকুরের কাছে পৌঁছে যায়। বলে রাখি, পুকুরের কাছে যেতে হলে শ্মশান ঘাটের একদম পাশ দিয়ে যেতে হবে, আর রাস্তাটাও কাঁচা। বাবা আর জেঠু দুজনেই রাতে হামেশাই মাছ ধরতে যেত, তাই ভয় ডর অনেকটা কমই ছিল। সময়টা শীতকাল, চারিদিকে কুয়াশায় ভরা, বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। তাও অনেক কষ্টে সৃষ্টে বাবা আর জেঠু সবার প্রথমে পুকুরের কাছে পৌঁছে যায়। তখনও অন্য সবার আসতে অনেকটাই দেরি। তো বাবা আর জেঠু পুকুরের একটা পাড়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে। বাবাদের সাথে একটা খ্যাবলা জাল ছিল। তো হঠাৎই গল্প করতে করতে জেঠু বলল, দাঁড়া, সবাই আসতে এখনো অনেকটাই দেরি, জাল টানা তো দেবই, তার আগে কয়েকবার জাল ফেলি, যদি কিছু হয়। এই বলে এগিয়ে গিয়ে ভ্যানের উপরে রাখা জালটা নিয়ে পুকুরের পাড়ে যায়। বাবা কিন্তু তখনও ভ্যানের উপরে বসে আছে। জেঠু ওইদিকে পুকুরের পাড়ে গিয়ে একটা জায়গা লক্ষ্য করে পুকুরে জালটা ফেলে দেয়। তারপরে একটু অপেক্ষা। এরপরে জেঠু যখন জালটা টেনে তুলতে যাবে, তখন কিছুতেই জালটা টেনে তুলতে পারে না, বরং উল্টে ওই জালটা জেঠুকে জলের দিকে টানতে থাকে। যখন জেঠু কিছুতেই জালটা টেনে ধরে রাখতে পারছে না, পাড় থেকে প্রায় হাঁটু পর্যন্ত জলে নেমে পড়ছে, তখন জেঠু ভয়ে বাবাকে জোরে জোরে ডাকতে থাকে। বাবা তখনই জেঠুর গলা পেয়ে তাড়াতাড়ি তার কাছে দৌড়ে যায়, আর পরিস্থিতি দেখে জেঠুর কাছে গিয়ে দুজনে মিলে জালটা টেনে পাড়ে আনে। আর অবাক হয়ে দেখে প্রচুর পরিমাণে জালে মাছ পড়েছে, আর মাছগুলো বেশ বড় বড়। তাই জেঠু একা টেনে তুলতে পারছিল না। এবার বাবা দৌড়ে গিয়ে ভ্যানের ওপর থেকে একটা হাঁড়ি নিয়ে আসে মাছগুলো রাখবার জন্য। যখন জাল থেকে মাছগুলো ছাড়িয়ে হাঁড়িতে রাখে, দেখে একটা হাঁড়ি প্রায় ভর্তি হয়ে গেছে। এবার জেঠু ভাবলো, আর একবার জাল ফেলি, যদি এইরকম মাছ পড়তে থাকে তাহলে এই ঠান্ডায় জলে নামতে হয় না। এই ভেবে জেঠু আবার জাল গুছিয়ে পুকুরে অন্য একটা পাড়ে যায়, এবং ওইখানেও জাল ফেলতেই সেই একই ঘটনা। আবার বাবা দৌড়ে যায়, দুজনে মিলে জাল টেনে তোলে। তারপরে যখন হাঁড়িতে মাছগুলো রাখে, দেখে দ্বিতীয় হাঁড়িটাও মাছে প্রায় ভর্তি, আর মাছ রাখার জন্য অন্য কোনো জায়গা নেই। তাই বাবা আর জেঠু দুজনেই ঠিক করলো এই হাঁড়িগুলো তারা বাড়িতে রেখে আসবে। এই ভেবে মাছ ভর্তি হাঁড়িগুলো ভ্যানে চাপিয়ে যখন বাড়ির দিকে যাবে, দেখে কোথা থেকে একটা কালো বিড়াল তাদের সামনে এসে তাদের দিকে তাকিয়ে বেশ রাগী গলায় ডাকতে থাকে। এটা দেখে প্রথমে একটু ভরকে গেলেও তারপরে রাস্তার থেকে একটা ঢেলা কুড়িয়ে ওই বিড়ালের দিকে তাক করে ছুঁড়ে মারে। তাও বিড়ালটা ওখান থেকে যায় না। এই দেখে বাবা এবার একটু রেগে গিয়ে পরস্পর কয়েকটা ঢেলা ছুঁড়ে ওই বিড়ালটাকে মারে। তারপরে বিড়ালটা ওইখান থেকে চলে যায়। এই ঘটনার পরেই জেঠু ভ্যানের চালকের আসনে বসে, আর বাবা তার পাশে বসে টর্চটা জ্বালিয়ে সামনে তুলে ধরে রাখে, যাতে রাস্তাটা কিছুটা দেখা যায়। কারণ আগেও বলেছি, সময়টা শীতকাল, আর চারিদিকে কুয়াশা থাকায় কিছুই দেখা যাচ্ছিল না প্রায়, আর চাঁদ থাকলেও কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। এমনই ভ্যান নিয়ে যখন ওই শ্মশানের পাশ দিয়ে বাবারা যাচ্ছে, ঠিক ওই শ্মশানের জায়গায় কে যেন বাবাদের নাম ধরে ডাকলো পেছন থেকে। তো বাবারা এটাতে পাত্তা দিল না। এরপরেও বেশ কয়েকবার তাদের নাম ধরে ডাকলো, আর তাদের থেকে মাছ চাইতে লাগলো। তাও বাবা ও জেঠু ভয় লাগলেও
তারা কোনো কথা না বলে একদম চুপ থাকে। ঠিক এমন সময় সামনে যে জায়গাটায় বাবা টর্চের আলোটা ফেলেছিল, ওই জায়গাটায় একটা অনেক বড় আকৃতির কালো ছায়া দেখতে পায়। এটা দেখে প্রথমে তারা কিছুটা অবাক হলেও সঙ্গে সঙ্গে এটা তাদের মাথায় আসে যে তারাই সামনে টর্চের আলো ফেলেছে এবং তাদের সামনে তো কেউ নেই। তাহলে টর্চের আলোতে যে ছায়াটা পড়েছে সেটা কার? এই দৃশ্য দেখে বাবারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা ওইখানেই ভ্যানটাকে রেখে সেখান থেকে পালায়। কিছুটা দূরে দৌড়ে যাওয়ার পর সামনে তাদের লোকজনকে আসতে দেখে এবং তারাও বাবাদের দৌড়ে আসতে দেখে তাদের দিকে এগিয়ে যায় এবং বাবাদের মুখ থেকে তারা পুরো ঘটনাটা শোনে। তারপর বাবাদের সঙ্গে নিয়ে যেখানে ভ্যানটা ফেলে চলে এসেছিল ওই জায়গাটাতে আবার যায়। কিছুটা দূর থেকে টর্চের আলোয় ভ্যানটাকে দেখতে পায়, কিন্তু তখনও অবাক হওয়া অনেকটাই বাকি ছিল। যখন তারা ভ্যানের কাছে আসে দেখে সেখানে সব কিছুই ঠিকঠাক, কিন্তু হাঁড়িতে একটাও মাছ নেই। এটা দেখে বাবা এবং জেঠু দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারপরে কয়েকজন মিলে বাবাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ঘটনা এইখানে শেষ, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে বাবারা এত খেটে যে মাছগুলো ধরলো, ওই মাছগুলো কোথায় গেল? শুভদা, এই ছিল ঘটনাটা। আশা করছি তোমার পছন্দ হবে। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও, আমাদের খুব ভালো লাগবে। অনেক আশা নিয়ে লিখছি। নমস্কার। নমস্কার দাদা, আমি স্বর্ণালী। অনেকদিন ধরে ভাবছি প্রেতচক্রে একটা ঘটনা পাঠাবো, তাই আজ 4 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে তোমার গলায় পড়ে শুনিও। অনেক আশা নিয়ে লিখছি। ঘটনাটা যখনের তখন আমি মাধ্যমিক পরীক্ষা দেব। আমাদের বাড়ি দোতলা, নিচে রান্নাঘর, বাথরুম, ডাইনিং এবং মা বাবার বেডরুম। উপরে 2টো ঘর, একটা ঠাকুর ঘর আর একটা ঘরে ঠাকুমা ও আমি থাকি। ঠাকুমার বয়স হয়েছে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। বেশি রাত পর্যন্ত ঘরের আলো জ্বালাতে দেয় না। অন্যদিকে আমার মাধ্যমিক পরীক্ষা, একটু রাত জেগে পড়তে হবে আমাকে, তাই আমার উপরের ঘরে যে ব্যালকনি ছিল সেইখানে একটা ছোট্ট চৌকি পেতে দিয়েছিল বাবা আমার পড়াশোনা করবার জন্য, এবং লাইট আর একটা ফ্যান লাগিয়ে দিয়েছিল। সময়টা ছিল ভাদ্র মাসের। যেই দিন ঘটনাটা ঘটে সেই দিনও আমরা প্রত্যেক দিনের মতোই রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিই। তারপরে নিচে বসে 10-15 মিনিট একটু টিভি দেখলাম। তারপরে উপরে ঘরে গিয়ে ঠাকুমার বিছানা পরিষ্কার করে মা মশারি টাঙিয়ে দিল ও ঠাকুমা শুয়ে পড়ল। আমি লাইট অফ করে দরজাটা ভেজিয়ে দিয়ে বারান্দায় আমার পড়ার জায়গায় আসলাম। ঘড়িতে দেখলাম 11:15 বেজে গেছে, তাই আর দেরি না করে আমি পড়তে বসে গেলাম। অঙ্ক করছি, হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12:30 বেজে গেছে। আমার আর পড়তে ইচ্ছা করলো না। ভাবলাম শুয়ে পড়ব, তাই বিছানা থেকে উঠে যেই জানলার কাছে গেলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কিন্তু কি আশ্চর্যের বিষয় হলো, আমাদের বাড়ি বাদে চারিদিকেই রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলছে। ভাবলাম আমাদের বাড়িতেই কোনো কারেন্টের সমস্যা হয়েছে। জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, হঠাৎ ওর থেকে একটা কালো কুচকুচে বিড়াল বিকট সুরে কাঁদতে কাঁদতে জানলার উপরে এসে পড়ল। আমি ভয়ে ছিটকে দৌড়ে সরে গেলাম এবং সঙ্গে সঙ্গে শাটার জানলাটা বন্ধ করে দিলাম। কিন্তু বিড়ালটা জানলার কাছে নখ দিয়ে আঁচড় দিচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপরে চুপ করে ঘরে চলে এলাম এবং শুয়ে পড়লাম। ঘটনাটার কাউকে কিছু বললাম না। ভাবলাম হয়তো কোনো কোইন্সিডেন্স হবে। তার পরের দিন রোজের নিয়ম মেনে খাওয়া দাওয়া শেষে আবার পড়তে বসলাম। সেই দিন দেখি
রাত 12:30টার সময় আমাদের বাড়ির কোণ থেকে রাস্তার পাশে একটা ডুমুর গাছ আছে, ওইখান পর্যন্ত কেউ নিজের পায়ের থেকে বড় সাইজের জুতো পরলে যেরকম হাঁটার আওয়াজ হয় সেই রকম চট চট আওয়াজ হচ্ছে। আমি বিছানা থেকে উঠে ব্যালকনি দিয়ে উঁকি দিলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। সেই দিনও ভয়ে ঘরে চলে আসলাম। তৃতীয় দিনে সেই একই সময় থেকে একই শব্দ, তার সাথে একটা পচা গন্ধ নাকে এসে ঢুকে গেল। আমি আবার ঘরে চলে এলাম। পরপরই 3-4 দিন রাতে একই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। সাহস হচ্ছিল না আর বারান্দায় পড়তে বসতে, কিন্তু কি করব, কোনো উপায় নেই। মা বাবাকে বললে তারা হয়তো তাদের ঘরটা ছেড়ে দেবে, কিন্তু সারাদিন পরিশ্রমের পরে বাবা মা আমার জন্য ঘুমাতে পারবে না, এটা ভেবে আর কিছু বললাম না। আমি ভয়টাকে মনের মধ্যে নিয়ে পড়তে বসলাম। ঠিক করলাম আজ 12:30 বাজার আগেই পড়া শেষ করে ঘরে চলে যাব। সেই মতো আমি পড়ছি। 11:30টার দিকে আমার খুব ঘুম পায়। আমি ভাবি একটু শুয়ে বিশ্রাম নিয়ে আবার উঠে 1/2 ঘন্টা পড়ে নেব। শুয়ে থাকতে থাকতে কখন যেন চোখটা লেগে যায়, আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমের মধ্যেই আমি হঠাৎ টের পেলাম আমার বুকের ওপর কি যেন একটা শক্ত জিনিস 2 পা দিয়ে বসে আছে। আমি চোখ খুলতেই দেখি একটা মহিলা, সাদা শাড়ি পরা, চুলগুলো এলোমেলো, চোখগুলো গর্দর থেকে ঠিকরে বেরিয়ে আসছে, জিভ তার থুতনি পর্যন্ত ঝুলছে, অনবরত সেটার থেকে লালা ঝরছে। আমার গলাটা চেপে ধরেছে, আর জানালাটা আমি দিয়ে শুয়েছিলাম সেই জানলাটা দেখি খোলা, আর সেখান থেকে হিমশীতল বাতাস বয়ে আসছে, যেটা আমাকে জমিয়ে দেওয়ার অবস্থা। আমি অনেক চেষ্টা করছি ওর হাতটা আমার গলার থেকে ছাড়ানোর, কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারছি না। আমি যে তাকে ধাক্কা দিয়ে আমার শরীরের ওপর থেকে সরিয়ে দেব সেটাও পারছি না। আমি আমার ঘাড় থেকে পা পর্যন্ত নিচের পোর্শনটা পুরোটাই নাড়াতে পারছি না। হট করে আমার দরজাটা খোলার আওয়াজ পাই এবং আমার ঠাকুমা আমার গায়ে হাত দিয়ে ডাকছে। ঠাকুমার ছোঁয়া পেতেই আমার শরীরটা যেন হালকা হয়ে গেল। গলার কাছে ব্যথাটাও নেই, বুকের ওপরে চাপটাও হালকা হয়ে গেছে। আমি চোখ খুলে দেখি ঠাকুমা বলছে, কারেন্ট নেই কখন থেকে, তাই ঘুম ভেঙে গেছে, আর বাইরে তোর কোনো আওয়াজ না পেয়ে এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস। কারেন্ট নেই, গরমে কি করে ঘুমাচ্ছিলি? আমি তো না থাকতে পেরে বাইরে চলে আসলাম। আমি আর কিছু বললাম না। তখনই কারেন্টটা চলে আসলো। আমি চুপচাপ হয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঠাকুমাও আমার পেছন পেছন এসে শুয়ে পড়ল। আমি তখন যে মুখটা দেখেছি সেই মুখের সাথে আমাদের পাড়ায় একটা পাগলি থাকতো। প্রায় সপ্তাহখানেক হয়েছে তাকে আর দেখা যায় না। সে আমাদের বাড়ির পাঁচিলের কোণে বসে থাকতো। সত্যি বলতে এই কদিন আওয়াজটা ওই পাঁচিলের কোণ থেকে শুরু হতো। তাহলে পাগলিটা গেল কোথায়? ওকে কোনোভাবে মারা গেছে? তার পরদিন সকালে মাকে ওই পাগলিটার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে আমাদের পাড়ার রতিন কাকু 2-4 দিন আগে অফিস যাওয়ার সময় নাকি ওই পাগলিকে স্টেশনের কাছে বসে থাকতে দেখেছে, এবং সন্ধ্যাবেলায় যখন অফিস থেকে ফেরে তখন নাকি ওই পাগলিটা রেল লাইনেই কাটা পড়েছে। এই কথা শোনার পর আমি তো পুরো ভয় পেয়ে গেলাম এবং মাকে সব কথা খুলে বললাম। মা বলছে, আমাকে এই কথা কেন আগে বলিসনি? মা বিকালে আমাদের বাড়ির পুরুত দাদুর কাছে যায় ও তাকে মা সব কথা খুলে বলে। তখন দাদু উপদেশ দেয়, ওই পাগলির যেহেতু কোনো শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান হয়নি, তার জন্য সে এই রকম করছে এবং পাড়ার সবাইকে সে জ্বালিয়ে বেড়াবে। তার থেকে ভালো তোমরা পাড়ায় একটা পুজো দাও, আর পারলে ওই পাগলির নামে একটা পিণ্ডদান কাউকে দিয়ে করাও। আশা করব এরপরে আর এমন কিছু করবে না। পুরুত দাদুর কথা অনুযায়ী মা পাড়ার কয়েকজনকে এই কথাটা বলে এবং তাদের মধ্যে সবাই আর রাজি হয়নি, কিন্তু কয়েকজন রাজি হয়েছিল। তাদের নিয়েই
পাড়ায় একটা পুজো হয়। সেই ডুমুর গাছের কাছে এবং একটা লোক ছিল যার পরিবারের কেউ ছিল না। তাকে বলা হয় যে পাড়ার সবাই মিলে খরচা করবে, সে যেন সেই পাগলিটার পিণ্ডদান করে, এবং সে রাজিও হয়। এই সমস্ত কিছু নিয়মকানুন পালন করার পরেও 1 মাস আমি ওই জানলার কাছে পড়তে বসতাম না। তারপরেও মা আমার কাছে এসে বসে থাকতো, তখন আমি পড়তাম, কিন্তু কখনো আর এই রকম কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। ওয়েলকাম ব্যাক। তাহলে কেমন লাগলো আজকে আমাদের ঘটনা দুটো? প্রেতচক্রের নতুন ঘটনাগুলো কিন্তু আগের থেকে বেশি ভয়ের হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, প্রথম ঘটনাটা না দ্বিতীয় ঘটনাটা? চটপট তোমাদের মতামত জানিয়ে ফেলো আমাদের। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা ভয়েস রেকর্ড করো ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো। আর এর পাশাপাশি একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা। তোমরা যে ঘটনাগুলো আমাদের কাছে পাঠাও, সেই ঘটনাগুলোই আমি গল্পের আকারে তোমাদেরকে পড়ে শোনাই। আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার।